ভোটের প্রচারণা চতুর্থ দিন চলছে। এর মধ্যে দলগুলো দেয়া শুরু করেছে নানা প্রতিশ্রুতি। সেসব প্রতিশ্রুতির বাস্তবতা কতটা, নাকি শুধু কথার ফুলঝুরি? আজকের ভোটের ট্রেন কথা বলবে ইশতেহারের বাস্তবতা নিয়ে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে থাকছি নাজমুস সাকিব। আজকের ভোটের ট্রেনে আমরা আলোচনা করব ইশতেহারের বাস্তবতা নিয়ে। শুরুতেই চলুন দেখে আসি বিএনপি কি প্রতিশ্রুতি দিচ্ছে। বিএনপি কিন্তু তারা বেশ ইশতেহার দিচ্ছে গত কয়েকদিন ধরে। সেগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে ফ্যামিলি এবং কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা কথা বলা হচ্ছে, এছাড়াও কর্মমুখী যে শিক্ষা সেটা বাস্তবায়নেরও একটা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এছাড়া তারেক রহমান সম্প্রতি বলেছেন যে খাল খননের যে কর্মসূচি বিএনপির ছিল সেটা আবারও চালু করা হবে। অন্যদিকে বাসযোগ্য পরিবেশ করার জন্য যা যা করা দরকার সেটা আসলে বিএনপি কিংবা এই জোটটি করবে। অন্যদিকে ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা এবং জীবনমান উন্নয়নের কথা বলছে এই দলটি। এছাড়া দক্ষ জনশক্তি এবং আধুনিক বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সর্বোপরি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ারও অঙ্গীকার করা হচ্ছে। এছাড়া বিএনপির তরফ থেকে সব মিলিয়ে কিন্তু আমরা 31টি দফা দেখছেন ভোটের ট্রেন। আমরা বিএনপির প্রতিশ্রুতিগুলো দেখেছি, তারা কি ইশতেহার বাস্তবায়ন করতে চায়। এবার দেখে আসতে চাই জামাত সহ যেই জোটটি আসলে হয়েছে তারা কি প্রতিশ্রুতি দিচ্ছে। মূলত জামায়াত এখনো পর্যন্ত যেই ইশতেহার দিচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা বরাবরই বলছে যে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন করতে চায় এবং শিক্ষার ব্যবস্থার যে সংস্কার সেটা আসলে একটি আমূল পরিবর্তন তারা আসলে করতে চায়। এছাড়াও বেকার যারা আছেন কিংবা তাদের জন্য চাকরির যে ব্যবস্থা, বেকারত্ব দূরীকরণ, সেই বিষয়টিতে তারা গুরুত্ব আরোপ করছে। এছাড়া কৃষি বান্ধব নীতি করার জন্য তারা বলছে এবং স্বাস্থ্যসেবার যে উন্নয়ন সেটাও তারা করবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। এবং নারীর কর্মসংস্থান নিয়ে বরাবরই দলটি কথা বলছে সাম্প্রতিককালে, যে নারীর কর্মসংস্থান এবং তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিয়েও তাদের আলাদা যে প্ল্যান সেটা কিন্তু রয়েছে। এবং গৃহিণীদের জন্য প্রণোদনার ব্যবস্থা এই দলটি করবে। এবং মানবিক এবং টেকসই রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা কিন্তু জামাতের ইশতেহারে পাওয়া যাচ্ছে। এই জামাতের ইশতেহারে আমরা দেখেছি যে শুধুমাত্র এগুলোই নয়, এর বাইরে আসলে তারা নানা ধরনের প্রতিশ্রুতি কিন্তু যে জনসভাগুলো হচ্ছে সেখানে দিচ্ছে। আমরা মূলত আজকে এই বিএনপি কিংবা জামাত সহ অন্যান্য দলের যে ইশতেহারগুলো আছে এবং ইশতেহারের বাস্তবতা কতটা সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং আমাদের সঙ্গে তৃণমূল থেকে ভোটার কিংবা প্রার্থী তাদের সঙ্গে আমরা সেসব বিষয়ে আলোচনা করব। তবে তার আগে নিব একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমরা আজ আলোচনা করছি ইশতেহারের বাস্তবতা নিয়ে। যেতে চাই প্রান্তিক অঞ্চলে। আমাদের সঙ্গে যুক্ত হবেন সিলেট থেকে সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, আপনার মাধ্যমে জানতে চাই যে আমরা তো প্রতিবারই আসলে নির্বাচনের আগে দেখি যে বড় বড় দলগুলো বিশাল আকারে তারা ইশতেহার দেয়, কিন্তু নির্বাচন পরে যখন তারা আসলে জয়লাভ করে সেই ইশতেহারের বাস্তবায়নটা দেখা যায় না। এবার আসলে যে ইশতেহারগুলো দেয়া হচ্ছে সেগুলো সাধারণ ভোটার কিংবা প্রার্থীরা কি বলছেন সেসব বিষয়ে? দেখুন, আসলে আপনি যে বিষয়টি তুলেছেন এটি প্রতি নির্বাচন আসলেই আসলে মানুষের কাছে মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। এই যে ভোটের যে ইশতেহার, দলগুলোর বা প্রার্থীর ইশতেহার, সেটি আসলে কেন্দ্রীয়ভাবে কেউ দিয়ে থাকেন, কেউ বা প্রান্তিকভাবে বিশেষ করে প্রার্থী যারা আছে তারা তাদের মতো করে ইশতেহার দিয়ে থাকেন। কিন্তু দিন শেষে আসলে দলীয় যে ইশতেহার থাকে সেই ইশতেহারটাই প্রধান হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে আসলে প্রান্তিক জনপদে কতটুকু প্রভাবিত হয় এই ভোটের ইশতেহারটা, সেটা এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন। আমার ডান দিকে আছেন এমাদুল্লাহ শহীদুল ইসলাম, তিনি সাবেক সভাপতি সিলেট জেলা আইনজীবী সমিতি। আমার বামে আছেন লক্ষ্মীকান্ত সিংহ, তিনি একটি উন্নয়ন সংস্থাতে কাজ করেন এবং নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা শুরুতেই এমাদুল্লাহ শাহিন ওনার কাছে আসলে জানতে চাইবো, আমরা দেখি যে প্রত্যেকটি ভোটে, বিশেষ করে ভোটের যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের জন্য সুশাসন, গণতন্ত্র, জবাবদিহিতা, এই বিষয়গুলো না উল্লেখ করে রাখা হয় ভোটের ইশতেহারে। বাস্তবতার সাথে আসলে নির্বাচনের পরে যে দলগুলোর ইশতেহার প্রকাশ করা হয় সেটি আসলে কতটুকু বাস্তবায়ন থাকে এবং সেটি আসলে বাস্তবসম্মত কিনা, কি মনে হয় আপনার? দেখেন, এটা একটা বিরাট প্রশ্ন। এখন পর্যন্ত বাংলাদেশের এই 54 বছরের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, বিভিন্ন দল ইশতেহারগুলো দিয়েছে, ঘোষণা করেছে তারা আনুষ্ঠানিকভাবে, কিন্তু নির্বাচনের পর এটা দিয়ে যে একটা অডিটিং হবে সেটা আর কোনোদিনই হয়নি। তারাও বলেনি যে আমরা আমাদের ইশতেহারের এটা পাশ করেছি। অন্যদিকে আমাদের সংবিধানে বা আমাদের নির্বাচনী আইনে রিকল প্রথা না থাকায় কাউকে যদি আমরা নির্বাচিত করি তিনি 5 বছরের জন্য একটা মেয়াদের জন্য একটা অনুমতি পেয়ে যান।
তিনি নিশ্চিত হয়ে যান যে এই 5 বছরের মধ্যে ভোটারদের তার নিজস্ব ভোটাধিকার যেটা দিয়েছে এটা রিকল করার কোনো ব্যবস্থা আমাদের আইনে নাই, যার কারণে তারা পাশ হওয়ার পরে সেই ইশতেহারের দিকে খুব একটা নজর দেন বলে আমার মনে হয় না। যার কারণে আমরা দেখতে পাই যে সিলেট সহ বিভিন্ন জায়গায় যেহেতু প্রান্তিক এলাকার কথা বলা হয়েছে, যেসব উন্নয়নের কথা বলেন, যেসব আইনের কথা বলেন, নির্বাচিত হওয়ার পর আরেক 5 বছর যখন আসে তখন দেখা যায় সেইগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়নি। আমরা সিলেটে দেখি, সিলেটে যে ইতিপূর্বে যে কয়েকটা কথা বলা হয়েছিল আমাদের, যে বিশেষ করে টি ইন্ডাস্ট্রি নিয়ে, হাওর নিয়ে, নদী খনন নিয়ে, সিলেট থেকে বৈরব পর্যন্ত নাব্যতা ফিরিয়ে আনা হবে, এগুলো কিছুই হয়নি। এবং মানুষের যে কর্মসংস্থানের জন্য যে মিল কারখানা বন্ধ, জাতীয়ভাবে বলা হয়েছিল যে আমরা আগের সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে শুনেছি যে আদমজি জুট মিল চালু করার তাদের রাজনৈতিক অঙ্গীকার রয়েছে, কিন্তু আগের সরকার 17 বছর এদেশে শাসন করে গেলেন, আদমজি জুট মিল চালু হয়নি। সিলেটে ওইভাবে সিলেট টেক্সটাইল মিল, ছাতক পাল্প অ্যান্ড পেপার মিল, সিমেন্ট ফ্যাক্টরি, এগুলো কোনোটা পুরা বন্ধ, কোনোটা আংশিকভাবে বন্ধ হয়ে আছে। এবং এইগুলো চালু করার তাদের অঙ্গীকার থাকে, ইশতেহারে থাকে স্থানীয়ভাবে অথবা কেন্দ্রীয়ভাবে, কিন্তু সেগুলো কখনো হয় নাই। এবারও দেখা যাচ্ছে কিছু কিছু ক্যান্ডিডেট তারা বলতেছেন যে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করব, শিল্প কলকারখানা গড়ে তুলব, কিন্তু যেগুলো বন্ধ হয়েছে সেইগুলোই তো ইতিপূর্বে চালু করেননি। নতুন করে ওনারা যে বলছেন এইগুলোর উপর মানুষ কিভাবে আস্থা রাখবে, অথবা এইগুলোর পরে কেউ কি মিলায়ে দেখবে, ওনারা কি জবাবদিহিতা করবেন? সেই জবাবদিহিতামূলক ব্যবস্থা আমাদের দেশের আইনে নাই, আমাদের দেশের প্র্যাকটিসেও নাই, যার কারণে তাদের যে ইশতেহারগুলো এগুলো অতিরঞ্জিত, এগুলো মুখরোচক, এবং এগুলো জনগণকে আমি মনে করি যে সহজে তাদের জনগণের আস্থা নেওয়ার একটা কৌশল ছাড়া আর কিছুই নয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা লক্ষ্মীকান্ত সিংহ আপনাকে আসলে জানতে চাই, আপনি দীর্ঘদিন থেকে সিলেট অঞ্চলের প্রান্তিক জনপদ বা বিভিন্ন উপজাতি যারা আছে তাদেরকে নিয়ে আপনি কাজ করছেন। আমরা যদি চা শ্রমিকদের কথা বলি, আমরা যদি খাসিয়াদের কথা বলি, আমরা যদি মণিপুরীদের কথা বলি, ভোটের সময় আসলে এটি একটি বিশাল ভোট ব্যাংকার হিসেবে পরিচিত, এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য ইশতেহারে নানান ধরনের প্রতিশ্রুতি থাকে। বাস্তবতার সাথে এবারের যে ইশতেহারগুলো আছে মিল কতটুকু, এবং দিন শেষে আসলে ফলাফলটা ইশতেহারের কি দাঁড়ায়? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমি প্রথমেই বলতে চাই যে আমরা আমাদের নিজেদেরকে আদিবাসী হিসেবে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি, আদিবাসী হিসেবে পরিচয় দিতে। তো আমরা দেখছি যে বিগত বছরগুলিতে এই যে আমাদের যে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বা ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, তাদের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে থাকেন তারা, কিন্তু দিন শেষে দেখা যায় যে আমার যে পূর্ববর্তী বক্তা আমাদের এমাদুল্লাহ শহীদুল ইসলাম যিনি বলছেন যে আসলে এটা প্রতিশ্রুতিতেই থাকে, কিন্তু বাস্তবে এটার কোনো ধরনের বাস্তবে এটার কোনো অবস্থায় আমরা দেখি না। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি দেখবেন যে এই বছর বেশ কয়েকটা রাজনৈতিক দল তাদের নির্বাচনী ইশতেহারে দেখা গেছে যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর কিছু কাজের কথা বলা হচ্ছে, ওভারঅল বলা হচ্ছে। এখানে আপনি যে বিষয়টা বলছেন, আমাদের সিলেটে যদি উদাহরণ দেই, এখানে কিন্তু চা শ্রমিকদের আর্থিক অবস্থা এবং তাদের উন্নয়নের যে কাঠামো এটা কিন্তু অন্য ধরনের হবে। আবার যদি মণিপুরের যদি উন্নয়নের কথা বলা হয় সেটা কিন্তু আরেকটু ভিন্ন ধরনের। আমার মনে হয় যে আবার খাসি জনগোষ্ঠী, তারপরে পাত্র জনগোষ্ঠী, এগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়। তো আমার মনে হয় যে এইভাবে ওভারঅল বিষয়টাকে এইভাবে না করে সুনির্দিষ্টভাবে একটা বাজেট, কী পরিমাণ বাজেট রাখবেন, পাশাপাশি কতটুকু সময়ের মধ্যে, ওইটা কি প্রথম বর্ষে নাকি দ্বিতীয় বর্ষে নাকি এই টার্মে সম্ভব না হয়ে পরবর্তী টার্মে যদি সরকার গঠন করে তখন করবেন কিনা, আমার মনে হয় যে ভেক যে একটা এই জায়গায় রাখা, এই কারণে কিন্তু আমরা সবসময় কিন্তু বঞ্চিত হয়ে আসছি। এবং আমরা আশা করব এই বছর যে সমস্ত রাজনৈতিক দল বিশেষ করে আমাদের আদিবাসী জনগোষ্ঠীর জন্য যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেখানে যাতে সুনির্দিষ্ট বিষয় কিছু উল্লেখ থাকে। এবং আমরা আমাদের পক্ষ থেকে দাবি করছি যে আমাদের যে জাতীয় যে বাজেট হবে ওইটা যদি অঞ্চল ভিত্তিক যদি বাজেটটা করা হয়, ধরেন হাওর অঞ্চলের জন্য আরেকটা বিষয়, পাহাড়ি অঞ্চলের জন্য একটা বিষয়, এই দাবিগুলো আমরা কিন্তু অনেক দিন ধরে করে আসছি। কারণ হচ্ছে যে চা শ্রমিকদের জন্য যে বাজেট মানে অঞ্চল ভিত্তিক যদি করা হয় তাহলে অঞ্চল ভিত্তিক এবং তাদের যে এলাকা ভিত্তিক, তাদের যে ভৌগোলিক অবকাঠামো এবং তাদের যে পেশার দিক দিয়ে আমরা যদি করি, তাহলে ওই দিক দিয়ে যদি বাজেটটা যদি হয়, আমার মনে হয় তাহলে আমরা যারা আছি আমরা উপকৃত, এবং সেটা বাস্তবায়ন তো অবশ্যই এটা প্রতিশ্রুতিতে যাতে বাস্তবায়ন যাতে করা হয় আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে সাকিব শুনছিলেন যে দুইজন যে বক্তব্যটুকু তুলে ধরলেন, অর্থাৎ তাদের ইশতেহারের যে বৈচিত্র্যতা এবং ইশতেহারের যে বাস্তবতা, তার সাথে আসলে অনেকটা
অনেকটা গ্যাপ তৈরি হয়ে যায়। সুতরাং যে কোনো রাজনৈতিক দল যারাই প্রতিশ্রুতি দিচ্ছেন বা তাদের ইশতেহারে যে বিষয়গুলো তুলে ধরছেন, পরবর্তীতে মনিটরিংয়ের মাধ্যমে এবং এলাকাভিত্তিক যে ইশতেহার ঘোষণা, সেটা আসলে খুব বেশি প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকটি বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী সময় থেকে যতটি দল সরকার পরিচালনা করেছে, দেশ চালিয়েছে, তারা ইশতেহার ঠিকই দিয়েছেন, কিন্তু পরবর্তীতে বাস্তবতার সাথে আসলে এটার কোনো মিল ছিল না। বিশেষ করে আমরা যদি সিলেট প্রেক্ষাপটে বলি, সিলেটের যে 4টি জেলা আছে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এখানে মিশ্র শ্রেণীর মানুষের বসবাস আছে। এক এক ধরনের সমাজের জন্য এক এক ধরনের বাস্তবতা আসলে নির্ভর করে। সুতরাং সাধারণ মানুষের মতো তাদের মতামত এইটুকু যে এটা হচ্ছে যে ভোটের ইশতেহার যেন ইশতেহারের মতো হয়, যেটা জনগণের কল্যাণের জন্য ব্যবহার করা হবে এবং বাস্তবায়িত হবে। তো এই ছিল আমার কাছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুলজার, যুক্ত হওয়ার জন্য। আমরা গুলজারের মাধ্যমে সিলেট থেকে জানছিলাম যে অঞ্চল ভিত্তিক যে ইশতেহার, সেটা আসলে তারা যাচ্ছেন। আমরা ঠিক কিছুক্ষণ পরে আরও কয়েকটি জেলায় যুক্ত হবো, তবে তার আগে নিব একটা বিরতি। ফিরবো কিছুক্ষণ পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ভোটের ট্রেন্ড। আমরা আজ কথা বলছি ইশতেহারের বাস্তবতা নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন খুলনা থেকে সহকর্মী রামিম চৌধুরী। রামিম, আপনার মাধ্যমে জানতে চাই যে আমরা নির্বাচনের আগে যেই প্রতিশ্রুতিগুলো সাম্প্রতিককালে দেখছি যে দলগুলো দিচ্ছে, তার বাস্তবতা আসলে কতটা, কিংবা আগামী দিনে সেটা বাস্তবায়ন কতটা করা যাবে বলে মনে করছেন ভোটাররা, জানতে চাই। সাকিব, নির্বাচনী হাওয়া কিন্তু বইছে। খুলনায় 6টি সংসদীয় আসন রয়েছে এবং এই 6টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বিভিন্ন রকম প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। সে বিষয়ে আজকে কথা বলার জন্য আমরা বিভিন্ন নাগরিক নেতাদের নিয়ে কিন্তু আমরা আজকে বসেছি। আমার ডান পাশে রয়েছেন অ্যাডভোকেট বাকবুল হাওলাদার এবং আমার বাম পাশে রয়েছেন সর্দার আবু তাহের। তারা দুইজনেই নাগরিক সমাজের নেতা। আমরা আজকে এই ভোটের মাঠে যে ইশতেহার নিয়ে আলোচনা চলছে, সেই ইশতেহার নিয়ে আজকে আমরা কথা বলবো। বিভিন্ন রাজনৈতিক দল আমরা দেখছি যে খুলনাতে কিন্তু ইশতেহার ঘোষণা করেছে। আসলে আমরা প্রথমে একটু বাবুল হাওলাদার ভাইয়ের কাছে যেতে চাই যে বাবুল হাওলাদার ভাই, আপনি এর আগেও আমরা দেখেছি যে বিভিন্ন রকম ইশতেহার ঘোষণা করেছে, এবারে বিভিন্ন রাজনৈতিক দল ইশতেহার ঘোষণা করেছেন। তো এই ইশতেহারের মাধ্যমে আসলে খুলনার যত উন্নয়ন প্রয়োজন সেগুলো উঠে এসেছে কিনা? ধন্যবাদ আপনাকে। না, একটা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনে তো কেন্দ্রীয়ভাবে একটা দল নির্বাচন ইশতেহার ঘোষণা করেছে এবং স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন, প্রার্থী রয়েছেন, তারাও পৃথকভাবে এর বাইরে একটা ইশতেহার ঘোষণা করেছেন। যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে মনে হয়েছে যে এই জাতীয় পর্যায়ে যে ইশতেহারটা ঘোষণা হয়েছে সেটি যদি আরেকটু স্পেসিফিক করা যেত, অর্থাৎ অঞ্চলভিত্তিক করা যেত, কারণ এক একটা অঞ্চলের প্রবলেম যেমন এক এক রকম, সেখানকার পসিবিলিটি, সম্ভাবনাও এক এক রকম। সুতরাং সেটা বিবেচনায় নিয়ে যদি করা হতো তাহলে আমার মনে হয় যে সেটি একটি প্রপার ইশতেহার হতো। আর একটা জিনিস হচ্ছে যে এখানকার স্থানীয় প্রার্থীরা যে ইশতেহার ঘোষণা করছেন, আলাদাভাবে প্রতিশ্রুতি আমরা যেটাকে বলতে পারি, সেইটার ক্ষেত্রে আসলে মানে বলা চলে যে এক ধরনের মানে চটকদার এক ধরনের, যেটা তাদের আমাদের কাছে মনে হয়েছে ইতিপূর্বে যে যেটা আসলে স্থানীয় এমপি নির্বাচিত হলে তাদের পক্ষে করা কতটা সম্ভব হবে, বা যেখানে জাতীয় নীতিগত প্রশ্ন, সরকারের নীতিগত প্রশ্ন, রাষ্ট্রের নীতিগত প্রশ্ন, যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে বন্ধ সব কলকারখানা, সেগুলো তারা বলছেন যে রাতারাতি একরকমের চালু করার মতো একটা অবস্থা তারা সেই প্রতিশ্রুতি দিচ্ছেন। তো সেইটা আসলে তাদের ব্যাপারে কিনা, যদি তারা সেটা করতে পারেন ভালো, আর যদি না করতে পারেন তাহলে আমার মনে হয় যে সেটি শুধুমাত্র প্রতিশ্রুতি হিসেবে থেকে যাবে। আমরা একটু আবু তাহের ভাইয়ের কাছে যেতে চাই। তাহের ভাই, বিভিন্ন রাজনৈতিক দল প্রতিশ্রুতি দিচ্ছেন, তারা ইশতেহার ঘোষণা করছেন। আসলে সেই ইশতেহারগুলোতে খুলনাতে যে প্রয়োজনীয় উন্নয়ন রয়েছে সেগুলো উঠে এসেছে কিনা? ধন্যবাদ। ইশতেহারে প্রতিটা নির্বাচনে খুলনা যেসব সমস্যা আছে সেগুলো তুলে ধরেন অঞ্চল ভিত্তিক, কিন্তু এতে যদি জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত না করা হয় তাহলে এটা বাস্তবায়ন হবে না, কারণ এটা একটা বড় অর্থ বরাদ্দ প্রয়োজন আছে। আমরা নির্বাচনকালীন সময় দেখি প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি দিয়ে থাকে। বিগত যেসব নির্বাচন হয়ে গেছে, যেসব প্রতিশ্রুতি দিয়েছে, খুলনার ক্ষেত্রে তার 2% বাস্তবায়িত হয়নি। এটা খুবই দুঃখজনক। আজ খুলনা শিল্পনগরী আমরা গর্ব করে বলি ওটা মৃতপ্রায়। খুলনায় গ্যাস নাই, নতুন নতুন কলকারখানা খুলনা হচ্ছে না, বেকার সংখ্যা বাড়ছে, যার জন্য খুলনা মাদক, অবৈধ অস্ত্র এটা ছেয়ে যাচ্ছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী যেসব মারা যাচ্ছে অজ্ঞাতনামা, এরা এই মাদক ব্যবসার সাথে জড়িত।
ধন্যবাদ আবুতার ভাই। আমরা একটু আবারও যেতে চাই অ্যাডভোকেট বাবুল হাওলাদার ভাইয়ের কাছে। ভাই, এই যে ইশতেহারগুলো ঘোষণা করা হচ্ছে, এই ইশতেহার বিগত সরকাররাও বিভিন্ন সময় ঘোষণা করেছে, আসলে সেগুলো খুলনাতে বাস্তবায়ন হয়েছে কিনা আপনি কি মনে করেন? না, এটাই একটা দুঃখজনক যে আমরা নির্বাচন আসলে যে ইশতেহার দেখি এবং যেটা দেখে আমরা স্বপ্নে বিভোর হই। কিন্তু খুবই দুঃখজনক হইল সত্য যে আমার ধারণা যে রাজনৈতিক দলগুলো ইশতেহার ভুলেই যান কিনা, বা ইশতেহারের যে বইটা তারা করেন সেই বইটা তাদের কাছে থাকে কিনা, বা সেটা নিয়ে তারা কোনো রিভিউ করেন কিনা। আর আমরাও জনগণ, আমরাও সেটাকে নিয়ে জনগণ যারা প্রতিনিধি হন বা সরকার গঠন করেন তাদের জবাবদিহিতার আওতায় আনা, সে আনার উদ্যোগটা আমাদের দিক থেকেও থাকে না, বা সরকারকে বা স্থানীয় প্রতিনিধিদেরকে সেই জায়গাটায় পাওয়াও যায় না। তখন আসলে নির্বাচনের আগে তাদের চরিত্রটা একরকমের হয়, তাদের ভূমিকা একরকমের হয় মানুষের কাছে। নির্বাচনে জেতার পরে, সরকার গঠন করার পর বা এমপি হওয়ার পরে তাদের আসলে আমরা বলতে বাধ্য হচ্ছি চেহারাটা অন্যরকমই হয়। যে কারণে আসলে হয় কি, যে তারা তাদের জনগণের সাথে সেই সম্পৃক্ততা না থাকার কারণে, বা জবাবদিহিতা স্বচ্ছতার জায়গাটা তাদের সেই মানসিকতা সেরকম জায়গাটায় না থাকার কারণে জনগণও সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জনপ্রতিনিধিও সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই দুই তো। জি, ধন্যবাদ বাবুল ভাই। আমরা আবারও যেতে চাই তাহের ভাইয়ের কাছে। তাহের ভাই, নির্বাচনী ইশতেহারগুলোতে আসলে খুলনার কি কি উন্নয়ন আরো প্রয়োজন বলে মনে করছেন আপনি? খুলনা বিরাট সম্ভাবনা রয়েছে পর্যটন খাতে, কিন্তু এই ক্ষেত্রে আমরা বঞ্চিত হচ্ছি। বিদেশি বায়ারদের আকৃষ্ট করতে যেসব পদক্ষেপ নেওয়া দরকার সরকার পক্ষ থেকে সেগুলো নেওয়া হয় না। কারণ আমাদের এখানে যে প্রতিশ্রুতি দেওয়া হয় এর আসন ভিত্তিক। এই প্রতিশ্রুতিগুলো যদি যারা সরকার গঠন করবে সেই ইশতেহারে সংযুক্ত হয় তাহলে বাস্তবায়ন হবে। তা নাহলে খালি মাঠে ময়দানেই এই সব আওয়াজ দিয়ে যাবে, আপনাদের জন্য এই করতেছি ওই করতেছি। আসলে খুলনার সেই রকম নেতৃত্ব এখনো গড়ে ওঠেনি, নেতৃত্ব দুর্বলতা রয়েছে বলেই খুলনা আজ অবহেলিত। আমরা খুলনা যারা নেতৃত্ব আগামীতে যারা সরকার গঠন করবে তাদের কাছে জোর দাবি, আপনার দল যদি ক্ষমতা যায় দলের প্রেশার দেবেন, খুলনা যেসব অবহেলিত জায়গা আছে, যেসব সমস্যা আছে চিহ্নিত করে খুলনার মানুষের জীবনযাত্রার মান যাতে উন্নত হয়, শিল্প কারখানা যাতে দ্রুত চালু হয়, বেকারত্ব শিল্প কারখানা যদি চালু হয় খুলনার বেকারত্ব দূর হবে, এবং বেকারত্ব দূর হলে অপরাধও অনেক অংশ কমে যাবে। বাবুল ভাই, আরেকটা জিনিস যে খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি যে দিনের পর দিন অবনতি হচ্ছে। আসলে ইশতেহারগুলোতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা খুব কমই কথা দেখছি, তো এই ব্যাপারে আপনার মতামত? না, আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি আসলে সেটা নিয়ে দরকার ছিল যে বিশেষ করে স্থানীয়ভাবে, যদিও প্রার্থীরা বলছেন কিন্তু প্রার্থীরা সেটা সুনির্দিষ্ট করে কিন্তু বলতে পারছেন না। মানে এক ধরনের কথার কথা যে আইন শৃঙ্খলার উন্নয়নে আমরা কাজ করব, কিন্তু আমরা যেটা বলছি বারবার যে এই খুলনা যখন কর্মসংস্থানে পিছিয়ে পড়েছে এবং কারখানাগুলো যখন বন্ধ হয়ে গেছে, মানুষ যখন বেকার হয়ে গেলেন, বিশেষ করে তরুণ প্রজন্ম যখন কাজ পাচ্ছেন না, তখন তো তারা আসলে সন্ত্রাস, তারা মাদক ইত্যাদি, এবং এটাকে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে বলেন যারা ইনডাইরেক্টলি এম্পাওয়ার্ড যে পলিটিক্যাল পার্টিস তারা বলেন, এই সুযোগগুলো গ্রহণ করছেন। সুতরাং এই সন্ত্রাস দমন করতে গেলে এর পিছনে হাত দিতে হবে। এর সাথে রেলিভেন্ট অক্টোপাসীয় কিছু বিষয় আছে, সেগুলোকে যদি আনা যায় তাহলে আমার মনে হয় সমস্যার সমাধান হবে। সাকিব, আপনি শুনছিলেন যে খুলনার বিভিন্ন রকম উন্নয়ন এখনো পর্যন্ত প্রয়োজন, এবং বিভিন্ন সময় রাজনৈতিক দল যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো কিন্তু সবসময় বাস্তবায়িত হয়নি। এবারও মানুষের চাওয়া যে ইশতেহারগুলোতে যে প্রস্তাবগুলো আসছে সেগুলো যেন বাস্তবায়িত হয়। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। মূলত ইশতেহারের বাস্তবায়ন আসলে সবাই যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ রামিম চৌধুরী। আমরা কথা বলছিলাম রামিম চৌধুরীর সঙ্গে খুলনা থেকে। আমরা আরও বিষয়ে জানবো, তবে তার আগে নিব একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত, আপনারা দেখছেন ভোটের ট্রেন। আমরা আজ কথা বলছি ইশতেহারের বাস্তবতা নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাজশাহী থেকে সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, আপনার মাধ্যমে জানতে চাই যে ইশতেহার আসলে যেগুলো দেয়া হচ্ছে, কিংবা এই যে রাজশাহী অঞ্চলে যারা আসলে প্রার্থী হয়েছেন তারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলোর আসলে বাস্তবতা কতটা? যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে আমরা দেখছি প্রায় 29 জন প্রার্থী তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং তাদের যে কেন্দ্রীয় যে ইশতেহার এবং কেন্দ্র থেকে যে প্রতিশ্রুতিগুলোর কথা বলা হচ্ছে সেই প্রতিশ্রুতি কিন্তু তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
আজকে আমরা সাকিব আমাদের সাথে দুজন অতিথি পেয়েছি। এই যে ভোটারদের কাছে ইশতেহার উপস্থাপন করা হয় বা নানা ধরনের প্রতিশ্রুতি দেয়া হয়, সেগুলোর আসলে বাস্তবতা কি সেটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে দুজন আছেন। আমার ডান পাশে আছেন সৈয়দ শাহিন শওকত, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএনপি, এবং আমার বা পাশে আছে অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির, মহানগর জামায়াতে ইসলাম। প্রথমেই একটু শাহিন শওকত, আপনার কাছে জানতে চাই, এই যে নির্বাচন এলে যে প্রার্থীরা নানা ধরনের ইশতেহার দিচ্ছেন বা যারা আসলে ভোটারদের কাছে যাচ্ছেন, এই ইশতেহারের বাস্তবতাগুলো আসলে কি এবং আপনারা কিভাবে এটি নির্ণয় করে থাকেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখন টিভির দর্শক শ্রোতাদেরকে জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আপনাকেও শুভেচ্ছা। এবং আমার সহ আলোচক সেলিম ভাই আছেন জামাতে নায়েবে আমির, উনিও আমার বড় ভাই এবং আমার পছন্দের ব্যক্তি। তো আমরা যেটা বলতে চাই যে আসলে প্রত্যেক দলের একটা নির্দিষ্ট কর্মসূচি থাকে, পরিকল্পনা থাকে, কর্মপন্থা থাকে। আমরা অতীতে দেখেছি যে আমরা অনেক বড় বড় মেগা প্রকল্প বিভিন্ন সময় অতীতের যে ফ্যাসিস্ট পতিত সরকার তারা নিয়েছিল, এবং সেই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন না করে সেখানে এক ধরনের কমিশন বাণিজ্য মেগা চুরি হয়েছিল এবং দুর্নীতির চরম জায়গায় গিয়েছিল। সেক্ষেত্রে বিএনপি তার বর্তমান পলিসিকে পরিবর্তন করেছে। বিএনপি অনেক বড় মেগা প্রকল্প এখন এই মুহূর্তে হাতে না নিয়ে ছোট ছোট প্রকল্পগুলোকে সামনে প্রাধান্য দিচ্ছে। এই ছোট ছোট বিষয়গুলোর ভিতরে আছে নারীদের শিক্ষা এবং তাদেরকে শিক্ষিত জনগোষ্ঠী হিসাবে দেশের কাজে লাগানো। এখানে আছে শিশুদেরকে তাদের মননশীলতা, তাদের ছোট থেকে তাদেরকে মানবিক এবং মূল্যবোধের শিক্ষা দেওয়া। তাদেরকে তারা যেন আগে যেমন বই খাতা পেন্সিলের ভারে শিশুরা ব্যাকা হয়ে যেত, মানে কুজা হয়ে যেত, এখন আমরা সেটাকে না করে আমরা বলছি লার্নিং উইথ হ্যাপিনেস। শিশুরা খেলাধুলা করবে, হাসি ঠাট্টার মধ্য দিয়ে তাদের শিক্ষা নেবে, কারিগরি শিক্ষা নেবে। আমরা যুবকদের কর্মসংস্থানের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছি। আমরা এখানকার, আপনি জানেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী একটা শিক্ষানগরী, একটা কর্পোরেট সিটি, একটা কসমোপলিটন সিটি, এবং এখানে অনেক রিচ একটা জায়গা, ঐতিহ্যগতভাবে রাজশাহী একটা। আমরা বুঝতে পেরেছি শাহিন শওকত। আমরা একটু আমাদের সাথে যে অন্য আরেকজন অতিথি আছে, আমরা একটু জানতে চাই যে পরিবর্তনের বাংলাদেশের কথা আপনারা বলছেন এবং জনগণের কাছে এই ভোটে আপনাদের প্রার্থীরাও নানা ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন। মূলত আপনারা আসলে এই যে ইশতেহার, সেটিকে আসলে কিসের ভিত্তিতে কিভাবে আসলে সাজিয়েছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমির, বাংলাদেশ জামাত ইসলামী, রাজশাহী মহানগরী। আমার সঙ্গে এখানে উপস্থিত আছেন শাহিন শওকত ভাই, জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সেক্রেটারি। আর এখন টিভির শ্রোতা দর্শকদের আমি জানাই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আসলে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল জুলুম নির্যাতনের হাত থেকে রক্ষা পেয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রটা পরিচালিত হবে। দেশের মানুষ তাদের অধিকারের কথাগুলো বলবে, তার উপর ভিত্তি করে এদেশের মানুষ চলবে। এটাই ছিল আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম কথা। মৌলিক মানবতা, এসবগুলো ছিল স্বাধীনতার কথা। কিন্তু পরবর্তীতে যে সরকার ক্ষমতায় এসছে, তারা কিন্তু সেই বিষয়গুলোকে তারা রক্ষা করতে পারেনি, যার পরিণতিতে দেখা গেছে যে সর্বশেষ 2024 সনের 5ই আগস্ট একটা পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটাকে আমরা জুলাই এর পরিবর্তন হিসেবে বা জুলাই 36 হিসাবে। সেলিম ভাই, আপনারা আপনাদের ইশতেহারে আসলে কি সাজাচ্ছেন একটু যদি বলতেন? আমি বলছি সেটা। তো এই জুলাই সনদটায় বাস্তবায়ন বর্তমানে একটা সময়ের দাবি বলা যায়। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য হাঁ না ভোটের সৃষ্টি হয়েছে, এবং এই হাঁ ভোটের মাধ্যমে এই হাঁয়ের ভিতরে আমরা যে সমস্ত বিষয়গুলোকে আমরা দৃষ্টি দিয়েছি, সেগুলো হচ্ছে যে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, এবং ছাত্রদের শিক্ষার অধিকার, এবং সর্বোপরি চিকিৎসার ব্যবস্থার অধিকার। এগুলো বাস্তবায়ন কিভাবে হবে তার একটা সুনির্দিষ্ট নীতিমালা আমাদের কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে। অন্যদিকে আমরা রাজশাহী মহানগরী কেন্দ্রিক আমাদের কিছু চিন্তা চর্চা আছে। এটা একটা শিক্ষানগরী, এখানে শিক্ষার মানকে ধরে রাখা এবং শিক্ষার মানকে উন্নত করার জন্য যা কিছু করা দরকার সেই বিষয়গুলোর প্রতি আমরা গুরুত্ব দেব। নতুন নতুন কোনো শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে আমাদের
ভূমিকা থাকবে। এখানে কৃষিভিত্তিক এই রাজশাহী এরিয়া, এখানে কৃষিভিত্তিক ইপিজেড তৈরির ব্যাপারেও আমাদের ভূমিকা থাকবে বলে আমরা রাজশাহী। সেলিম ভাই, আমরা বুঝতে পেরেছি, আমরা এই আলোচনা আবারও আসবো। একটু আমরা আবারও শাহিন শওকত আপনার কাছে আসতে চাই যে স্থানীয়ভাবে আসলে যেই প্রতিশ্রুতিগুলো আসলে দেয়া হচ্ছে সেগুলো আসলে কতটা আসলে গবেষণা নির্ভর, আসলে রাজশাহীর মানুষের কি প্রয়োজন? দীর্ঘদিন আমরা দেখেছি এখানে ডাবল লাইন হয়নি, আব্দুলপুর থেকে রাজশাহী, এখানে কৃষি ইপিজেড হয়নি। আপনারা আসলে কি ভাবছেন, এটার বাস্তবায়ন কিভাবে হবে? দেখুন, এটি একটি জাতীয় নির্বাচনে জাতীয় ক্ষেত্রে বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য মানুষের অধিকার, চাকরির সংস্থান, বেকার যুবকদের কর্মসংস্থান, নারীদের মান উন্নয়ন, শিশুদের মননশীলতা বৃদ্ধি, এগুলো কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো জাতীয় পর্যায় থেকে নির্ধারিত হয়ে থাকে, সেগুলোই মূল ফোকাস পয়েন্ট। এখন দেখুন, একটি দলের ভিতরে অনেকগুলো পরিকল্পনা থাকতে পারে, বাট কিছু ফোকাস পয়েন্ট থাকে। যে ফোকাস পয়েন্টের ভিতরে আমরা যেমন বলছি কারিগরি শিক্ষা, এই কারিগরি শিক্ষার ভিতরে দ্রুততম সময়ের ভিতরে এই বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ করে বের হচ্ছে তাদের চাকরির কোনো জায়গা নাই, বা তাদেরকে যদি আমরা দ্রুততম সময়ের ভিতরে 1 বছর 1.5 বছরের ভিতরে কারিগরি শিক্ষার দিক থেকে। ধন্যবাদ শাহিন শওকত। আমরা একদম শেষ মুহূর্তে একটু জানবো যে 30 সেকেন্ডে একেবারে যদি বলেন। আসলে আমরা চাই কি যে কোনো ছাত্র তার ছাত্র জীবন শেষ করে বেকার যেন না থাকে, তার হাতকে কর্মের হাতে পরিণত করার জন্য আমরা ট্রেড ভিত্তিক শিক্ষার প্রতি গুরুত্ব দেওয়ার কথাটাকে আমরা বিবেচনায় নিয়েছি। এবং আমরা চাই যে যারা একেবারেই গরিব তারাও যেন পড়াশোনা করতে পারে, এজন্য তাদেরকে সেভাবে। ধন্যবাদ সেলিম ভাই এবং ধন্যবাদ শাহিন ভাই আপনাদের দুজনকে অংশগ্রহণ করার জন্য। সাকিব, আসলে ভোটের ট্রেনের গতি বেড়েছে এবং এই গতির পরে অন্য কোনো স্টেশনে অন্য কোনো অতিথিদের নিয়ে কথা হবে, অন্য কোনো বিষয়ে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ। অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম যে তারা আসলে কি প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা আজ কথা বলছিলাম যে ইশতেহারের বাস্তবতা নিয়ে। মূলত এখানে অতিথি যারাই যুক্ত ছিলেন কিংবা তৃণমূল পর্যায়ে সবাই আসলে একটাই বলছিলেন যে বিগত নির্বাচনগুলোতে নানা ধরনের প্রতিশ্রুতি আসলে দলগুলো থেকে দেওয়া হয়েছে। এবার আসলে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হচ্ছে সেটা যাতে আগামী নির্বাচনে যারা আসলে জিতে ফিরবেন তারা যাতে সেগুলো বাস্তবায়ন করেন। আজকের মতো আমরা ভোটের ট্রেন শেষ করব। আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত শুভকামনা।